সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগঞ্জ, চুনারুঘাট, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের একটি অংশ নিয়ে আমরা কথা বলব। গত দুটি ক্লাস আমরা এই অধ্যায়ের উপরে নিয়েছি। তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা গত ক্লাসগুলোতে আমরা যা জেনেছি, কোন পদার্থের ভর নির্ণয়, মোল সংখ্যা, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়তন, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা শতকরা সংযুতি নির্ণয়, স্থূল সংকেত, আণবিক সংকেত এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম শতকরা সংযুতি। আমরা সর্বপ্রথম এই শতকরা সংযুতি নিয়ে আমরা কথা বলব। শতকরা সংযুতিটা কি? প্রিয় শিক্ষার্থী, দেখো, শতকরা সংযুতিটা বলার সাথে সাথে আমাদের মাথায় যে জিনিসটা আসে, শতকরা শুনলেই শোনা মাত্রই যে কি চলে আসে, যে এখানের মধ্যে 100 রিলেটেড কোনো কিছু হবে। হ্যাঁ, ঠিক তাই, 100 রিলেটেডই। এই শতকরা সংযুতিটা হলো, মনে করো যে একটা যৌগ যদি আমরা লিখি, মনে করো যে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড যৌগটা হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন, এই তিনটা মৌলের সমন্বয়ে গঠিত সালফিউরিক অ্যাসিড। এই তিনটা মৌলের পরিমাণ আমরা যদি দেখি, যে কোনো যৌগের ক্ষেত্রে এই মৌলগুলা কোনটার পরিমাণ 100 নিচেও হতে পারে, 100 উপরেও হতে পারে, 100 হতে পারে। কিন্তু শতকরা সংযুতি বলতে কোনো যৌগের যে সকল মৌল দ্বারা গঠিত, এই মৌলগুলা 100 ভাগের মধ্যে কত ভাগ দ্বারা গঠিত, এটাই হচ্ছে তার শতকরা সংযুতি। আমি আবার বলি যে কোনো যৌগের মধ্যে যতগুলো মৌল দ্বারা গঠিত, এই মৌলের পরিমাণ যত গ্রামই থাক, 100 উপরে থাক, নিচে থাক, 100 থাক, এখানে আমার কোনো কিছু বোঝার দরকার নেই। আমাদের শতকরা সংযুতি বলতে আমাদের যে জিনিসটা বের করতে হবে, যে 100 ভাগের মধ্যে কত ভাগ রয়েছে, এটাই হচ্ছে শতকরা সংযুতি। আর এই শতকরা সংযুতি আমরা বের করব, অনেকভাবে বের করা যায়। আজকে তোমাদেরকে আমি একটা সূত্র ব্যবহার করে কীভাবে শতকরা সংযুতি বের করা যায় এই নিয়ে আমি কথা বলবো। তাহলে শতকরা সংযুতি নির্ণয়ের সূত্রটা কি? যে মৌলের পারমাণবিক ভর, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম, গুণ পরমাণু সংখ্যা ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর। বুঝতে পেরেছ? এই সূত্রটা প্রয়োগ করে আমরা শতকরা সংযুতি আমরা বের করব। তাহলে দেখো, শতকরা সংযুতি বের করতে আমাদের কি কি জিনিস দরকার? সর্বপ্রথম যৌগের আণবিক ভর বের করতে হবে। আমরা পূর্বের ক্লাসগুলোর মধ্যে কিভাবে আণবিক ভর বের করতে হয় আমরা জানি। আর কি জানার দরকার? যে মৌলগুলার পারমাণবিক ভর কত, আর যে সংকেতটা দেওয়া থাকে ওইখানেই আমি পরমাণুর সংখ্যা আমি বের করতে পারবো। আমরা উদাহরণের মধ্যে যে জিনিসটা নিয়ে এসেছিলাম, যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের যদি আমরা শতকরা সংযুতিটা আমরা বের করি, তাহলে কি হয়? সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি যদি আমরা বের করতে চাই, সর্বপ্রথম আমাদের কি জানার দরকার? যে যৌগের
আণবিক ভর, যৌগের আণবিক ভর। তাহলে সর্বপ্রথম আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা বের করে নিই। আমরা কিভাবে করব, যে সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর, আণবিক ভরটা কিভাবে বের করে মনে আছে তো? হাইড্রোজেন এ কতটা হাইড্রোজেন রয়েছে? 2টা, যোগ সালফার, সালফার কত? 32, যোগ অক্সিজেন 16 সমান কত হয়? সমান এই আমরা 98 ভাগ আমরা পেয়ে গেলাম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এবার আমাদের কি দরকার, যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি কি মৌল দ্বারা সালফিউরিক অ্যাসিডটা গঠিত? একটা হাইড্রোজেন, একটা সালফার, একটা অক্সিজেন। তাহলে সর্বপ্রথম আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা ব্যবহার করি। শতকরা সংযুতি হাইড্রোজেনের। আচ্ছা, প্রথম কি মৌলের পারমাণবিক ভর, আমরা কোনটার বের করব? হাইড্রোজেনের। তাহলে সর্বপ্রথম আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা কত জানি? 1। পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন কয়টা পরমাণু দ্বারা গঠিত? এখানে 2টা, গুণ 2। আর কি 100। তারপরে কি যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর আমরা কত বের করেছি? 98। তাহলে গুণ করলে কত হয়? তোমরা ক্যালকুলেটরটা নাও, নিয়ে গুণ করো। তাহলে হাইড্রোজেনের সংযুতি কত বাহির হয়? 2.04। এবার তোমরা এই সূত্র ব্যবহার করে আমার সাথে সাথে তোমরাও করো দেখি, সালফার এবং অক্সিজেনের শতকরা পরিমাণটা বের করো। তোমরাও বের করো, আমরা একসাথে করি। তো আমরা প্রথম হাইড্রোজেনের সংযুতি আমরা বের করেছি কত? 2.04%। এবার কি সালফারের সংযুতি, সর্বপ্রথম কি সালফারের আমরা সূত্রটা কি ছিল? মৌলের পারমাণবিক ভর কত? সালফার 32। এখানে সালফারের সংখ্যা কত? কয়টি? 1টি। সূত্রের মধ্যে 100 ছিল। আর এটা কি, যে যৌগের আণবিক ভর করলে কত হয়? যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি 32.65%। একই রকমভাবে অক্সিজেন, দেখো সূত্রের মধ্যে কি ছিল? অক্সিজেন ছিল যে তার পারমাণবিক ভর কত? 16। এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি আছে? 4টি। তাহলে ইন্টু 4 ইন্টু 100/98 ক্যালকুলেশন করলে কত হয়? 65.31%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবা শতকরা সংযুতি নিয়ে, তাহলে শতকরা সংযুতি সম্পর্কে মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা দ্বিতীয় স্টেপে আমরা স্থূল সংকেত নিয়ে আমরা কথা বলবো। আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে কথা বলতে গেলে আগে আমরা সংকেতটা একটু জানি। সংকেতটা কি? তোমরা অষ্টম শ্রেণীর ক্লাসের মধ্যে প্রতীক এবং সংকেত নিয়ে কথা বলেছ, জেনেছো। প্রতীক এবং সংকেত সংক্রান্ত যে জিনিসগুলো তোমরা অষ্টম শ্রেণীর ক্লাসের মধ্যেই তোমরা পড়ে এসেছো। তো আমরা ছোট্ট করে প্রতীক এবং সংকেত নিয়ে একটু বলবো। এক কথা যদি বলি, আমরা প্রতীকটা মৌলের ক্ষেত্রে হয়, মনে রাখবা মৌলের ক্ষেত্রে প্রতীক হয়। যেমন অক্সিজেনের প্রতীক কি? অক্সিজেনের প্রতীক বললে আমরা অ লিখব। মৌলের ক্ষেত্রে অক্সিজেনের প্রতীক। আর সংকেত হয় যৌগের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে। যেমন অক্সিজেন অণু কি লিখি? O2। সোডিয়াম ক্লোরাইড, তাহলে এগুলা কি? সংকেত। আর এটা কি? প্রতীক। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের মূল আলোচনায়, সংকেতটা আমরা কয় ধরনের হয়? একটা স্থূল সংকেত, আরেকটা আণবিক সংকেত,
আরেক ধরনের সংকেত আছে যেটাকে বলে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত আমরা সংক্ষিপ্তভাবে আগে স্থূল সংকেত, আণবিক সংকেত, গাঠনিক সংকেতটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা আমাদের একটা গাণিতিক সমস্যায় চলে যাব। স্থূল সংকেতটা হচ্ছে একটা যৌগে মৌলের একটা অনুপাত বোঝায়, প্রকৃত সংখ্যা বোঝায় না। কোনো যৌগে যতগুলো মৌল নিয়ে যৌগটা গঠিত তার অনুপাতটা আমরা স্থূল সংকেতের মাধ্যমে নির্ণয় করতে পারি। আর আণবিক সংকেতটা হচ্ছে তার প্রকৃত সংখ্যা, যে কোনো যৌগে কতটা পরমাণু দ্বারা গঠিত তা অর্থাৎ সঠিক সংখ্যাটা আমরা আণবিক সংকেত দ্বারা বুঝি। যেমন স্থূল সংকেত, একটা যৌগের স্থূল সংকেত মনে করো CH। তো এখানে কি বোঝা গেল? তার অনুপাতটা 1:1, যে হাইড্রোজেন এই অনুপাতে এইখানের মধ্যে যুক্ত রয়েছে। আবার এটাকে যদি আমরা যেমন বেনজিনের সংকেতটা লিখি C6H6, এটা হলো এই বেনজিনের আণবিক সংকেত, তার প্রকৃত সংকেতটা, যে কার্বন সংখ্যা 6, হাইড্রোজেন সংখ্যাও 6, কিন্তু এইখানের মধ্যে কি কার্বন CHটা দ্বারা আমরা বেনজিনের আমরা স্থূল সংকেত আমরা লিখি বেনজিনের, আর প্রকৃত সংকেতটা এটা হবে। তাহলে কি দাঁড়ালো? স্থূল সংকেতটা হলো যে তার পরমাণুগুলোর একটা অনুপাত বোঝায়, প্রকৃত সংখ্যা বোঝায় না। আর আণবিক সংকেত দ্বারা ওই যৌগের একটা যৌগ কতটি পরমাণু দ্বারা গঠিত তা আমরা আণবিক সংকেত দ্বারা বুঝতে পারি। প্রাসঙ্গিকভাবে যেহেতু চলে এসেছে, গাঠনিক সংকেতটাও একটা বলি। গাঠনিক সংকেতটা হচ্ছে যে তার গঠনগত যে বিন্যাসটা, যেমন আমরা যদি একটু দেখি যে কিভাবে রয়েছে পানির গাঠনিক সংকেতটা যদি আমরা দেখি, এইখানের মধ্যে কিভাবে রয়েছে যে অক্সিজেন এই আর হাইড্রোজেন, যে অক্সিজেনের যোজনীটা কত 2, হাইড্রোজেনের 1, এই হাইড্রোজেনের 1, এটা এইভাবে রয়েছে পানিটা। এটা হলো তার পানির গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত নিয়ে আমরা তোমরা পরবর্তী ক্লাসে আরও ডিপলি জানবা। আমি শুধু প্রাসঙ্গিকভাবে যেহেতু চলে এসেছে তাই একটা কথা বলেছি। এবার আসো তাহলে আমরা সর্বপ্রথম কীভাবে একটা যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে হয় আমরা একটা গাণিতিক সমস্যা দেখে আমরা স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতিটা আমরা ক্লিয়ার হয়নি। আমরা একটা গাণিতিক সমস্যা এখানে লিখছি। দেখো, কোনো যৌগে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেন 1.55%, নাইট্রোজেন 22.29% এবং অক্সিজেন 76.16% এর স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে আমরা স্থূল সংকেত নির্ণয় করতে হবে। ভালো করে লক্ষ্য করো, কোনো যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে গেলে আমাদের কয়টা জিনিস আগে জানতে হবে, এটা আমাদের প্রথমে মনে থাকতে হবে যে কী কী জিনিস জানা থাকলে আমরা একটা যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে পারব। সর্বপ্রথম আমাদের এইখানের মধ্যে যে শতকরা পরিমাণটা দেওয়া থাকে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে। প্রথম কাজ, এই শতকরা পরিমাণটাকে তোমরা যোগ করে নেবা, দেখবা যে 100 ভাগ হয় কিনা। অনেক সময় দেখা যায় 99.76 বা 28 এরকমগুলোকে আমরা 100 ভাগই ধরব। 100 ভাগ হয় কিনা, যদি 100 ভাগ হয় তাহলে আমাদের আর কোনো কাজ নেই, প্রথম স্টেপ শেষ। আমি বুঝে গেলাম এখানের মধ্যে অন্য কোনো মৌল নেই। কিন্তু যদি 100 ভাগ না হয় তাহলে বুঝতে হবে যে এখানে অন্য কোনো মৌল রয়েছে। মনে করো যোগ করে দেখলাম আমরা যে মনে করো 80 হলো, যোগ করে দেখলাম, তার মানে এখানে কি 100 ভাগ হয়েছে? হয় নাই। তখন আমরা কি করব, যে 100 থেকে 80 বিয়োগ করলে যে 20 ভাগ থাকবে তা হবে যে মূলটা দেওয়া নেই ওই মূলটার পরিমাণ। মনে করো আমি এই উদাহরণটা দিয়ে যদি তোমাদেরকে একটু বলি
যে হাইড্রোজেন নাইট্রোজেন এবং বলা হলো যে হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে একটি যৌগ গঠিত। হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে একটি যৌগ গঠিত। তারপরে তোমাকে মনে করো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে। এখন বলো তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটাকে যদি যোগ করি আমরা, এখানে কি 100 ভাগ হবে? হবে না। তার মানে কি অক্সিজেনের পরিমাণটা দেওয়া নেই। তখন আমরা কি করব, যে লিখবো অতএব অক্সিজেন সমান এই দুইটার যোগফল 100 থেকে যদি এই যোগফলটা বাদ দিই তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণটা বের হয়ে যাবে। যেহেতু এটা রেকর্ডিং ক্লাস, তোমরা যদি কথাগুলো বুঝতে সমস্যা হয় তোমরা আবার শোনার চেষ্টা করবা। যেহেতু গাণিতিক ক্লাস, ভালো করে না বুঝলে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যাবে না। তাহলে কি বলছি, সর্বপ্রথম আমরা 100 ভাগ হয় কিনা আমরা দেখব প্রথম স্টেপ। যদি না হয়, দেখা গেল যে কোনো 3টা মৌলের নাম দিয়ে দিছে কিন্তু পরিমাণ দিয়ে দিছে 2টা মৌলের, ওই 2টা মৌলের যোগ করে 100 থেকে ভাগ দিলে তৃতীয় মৌলটার পরিমাণ বের হয়ে যাবে। প্রথম কাজ। দ্বিতীয় স্টেপে কি করব, দ্বিতীয় স্টেপে মৌলগুলির শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আমি আবার বলি, মৌলগুলার শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব। এটা হলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে আমরা কি করব, প্রাপ্ত যে ভাগফলগুলো তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটা, এই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাব, আর এটাই হবে তার স্থূল সংখ্যা। যেমন আমরা এই অঙ্কটা যদি আমরা সলভ করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, আমরা প্রথম স্টেপে আমরা যদি যোগ করে এইখানের মধ্যে এগুলো দেখি যে আমাদের কত পার্সেন্ট আছে। হাইড্রোজেন হলো 1.55 প্লাস 22.29 প্লাস 76.16, মানে 100% হয়ে গেছে। তার মানে কি বোঝা গেল, এটার মধ্যে অন্য কোনো মৌল নেই। এবার আমরা যা বলেছিলাম যে প্রথম কি লিখব, মৌলসমূহের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের প্রথম মৌলটা কি, হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন শতকরা পরিমাণটা কত, 1.55, তার পারমাণবিক ভর কত 1, ভাগ করলে কত হয় 1.55 হয় নাকি। আচ্ছা, তারপরে কি দেখো রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেনটা যদি আমি লিখি, নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত 2.29, তার কি বলছি নিজ নিজ পারমাণবিক ভর, তার পারমাণবিক ভর কত 14। যদি ভাগ করি তাহলে কত হয়, তোমরা ভাগ করে নাও, 2.29 ভাগ 14, দ্যাট মিনস 1.59। তারপরেটা দেখো কি রয়েছে আমাদের, অক্সিজেন। অক্সিজেন কত হয় 76.16। অক্সিজেনের কত পারমাণবিক ভর কত তোমরা বলো তো দেখি, 16। যদি এটাকে করি তাহলে কত হয় 76.16 ডিভাইড বাই 16, 4.76। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপও শেষ। 3 নম্বর স্টেপে আমরা কি বলেছি, 3 নম্বর স্টেপে আমরা বলেছি প্রাপ্ত ভাগফল সমূহের ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা আমরা কোনটা পেয়েছি 1.55, সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে 1.55 দিয়ে প্রতিটা ভাগফলকে আমরা আবার ভাগ করব। তাহলে আমরা কি লিখব, যে প্রাপ্ত ভাগফল সমূহকে, প্রাপ্ত ভাগফল সমূহকে তাদের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, তাহলে কি প্রথম হাইড্রোজেন 1.55, ক্ষুদ্রতম সংখ্যা 1.55 সমান কত হয় 1। এবার আসো নাইট্রোজেন। নাইট্রোজেন কত আমরা পেয়েছি 1.59, 1.55। যদি আমরা ভাগ করি 1.59 ভাগ 1.55 অর্থাৎ
1.02 মানে কত, আমরা এটাকে 1 লিখে ফেলি। তারপরে দেখো কি অক্সিজেন কত 4.76 1.55, যদি আমরা ভাগ করি 4.76 ভাগ 1.55 সমান 3। এই হলো আমরা পেয়ে গেলাম হাইড্রোজেন 1, নাইট্রোজেনের 1, অক্সিজেন 3। একটা জিনিস লক্ষ্য রাখো যে এগুলো আমাদের পূর্ণ সংখ্যায় রয়েছে। আবার যেমন এখানের মধ্যে 3.0102 বা এরকম কোনো কিছু থাকতে পারে, এইখানের মধ্যে 1.0 এরকম কোনো কিছু সারা যদি দেখা যায় যে মানটা বের হলো, মনে করো নাইট্রোজেনের মানটা পরিমাণটা 1 না হয়ে হলো 1.5 এরকম সংখ্যা যদি আসে তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। পূর্ণ সংখ্যায় নিতে গেলে কি করবা তখন, যে প্রতিটাকে, যে এটাকেও 2 দ্বারা গুণ করবা, এটাকেও 2 দ্বারা গুণ করবা, যেমন এটাকেও 2 দ্বারা গুণ করবা, তখন এটা হবে 2, এটা 3 আর এটা 6। বুঝতে পেরেছো? আমি আবার বলি, যদি ভাগফলগুলো যদি 1.5 এই আকারে বা 1.47 বা 53 এরকম কোনো মান আসে, তখন প্রতিটাকে 2 দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যায় নেবা, 2 দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যায় নেবা। এই ক্ষেত্রে আমরা 1.5 লিখতে পারবো না, আমরা পূর্ণ সংখ্যায় আমরা লিখব। তাহলে কি হবে, তাহলে এইখানের মধ্যে আমরা যদি আমরা করি যে স্থূল সংকেতটা কি আমরা পেলাম, যৌগের স্থূল সংকেতটা হলো হাইড্রোজেন কত 1 পেয়েছি, আর নাইট্রোজেনও কত 1, অক্সিজেন কত 3। তাহলে এই হলো যৌগের স্থূল সংকেত। আশা করি তোমরা স্থূল সংকেত সম্পর্কে ধারণা পেরেছ। আর স্থূল সংকেতটা যদি আমরা পারি তাহলে আমরা আণবিক সংকেতটাও আমরা খুব সহজেই আমরা করতে পারবো। আমি আণবিক সংকেত সম্পর্কে আমরা এবার একটু কথা বলি। আণবিক সংকেতটা যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম স্থূল সংকেত বের করতে হবে। আর আণবিক সংকেতের মধ্যে আরেকটা জিনিস যেটা থাকতে হবে, অবশ্যই আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। যদি আণবিক ভর দেওয়া থাকে তাহলে তো ঠিক আছে, যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে তাকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করে আমরা আণবিক সংকেত আমরা বের করব। তো তোমরা আণবিক সংকেত, স্থূল সংকেত, শতকরা সংযুতি, আমরা যে 3টা জিনিস আমরা বলেছিলাম, শতকরা সংযুতি তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা, স্থূল সংকেতটা বাসার মধ্যে প্র্যাকটিস করবা। আণবিক সংকেত নিয়ে আমি আজকে সামান্য একটু কথা বলেছি। আণবিক সংকেত তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আণবিক সংকেত নিয়ে একটি গাণিতিক সমস্যা তোমাদের সাথে সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।